সালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের গুচ্ছ ভর্তি প্রস্তুতির যে ফ্রি ক্লাস, আজকে আমার বাংলা দ্বিতীয় ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। তোমরা যারা গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে একটি সিট নিশ্চিত করতে চাও, তোমরা সকলেই আজকের এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি, প্রতিনিয়ত তোমাদেরকে উৎসাহ প্রদান করছি, কারণ তোমাদের প্রস্তুতি অনেকটা হয়ে গেছে। এখন শুধু প্রয়োজন তোমাদের কি করা, কনসিস্টেন্সি বজায় রাখা। মনে রাখবা, সফলতার সবচেয়ে বড় একটা কথা সেটা হলো কনসিস্টেন্সি। তুমি যদি আজকে অনেক কিছু পারো বাট 2-4 দিন প্রস্তুতি নিলা না, মানে প্র্যাকটিস করলা না, তখন কিন্তু তুমি পিছিয়ে যাচ্ছ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি শুধু একটা কথাই বলবো, লাস্ট মোমেন্ট পর্যন্ত ট্রাই করো, ইনশাআল্লাহ তুমিও সফল হবা। মন খারাপ করো না। গতকালকে ক্লাস নেওয়ার পরে অনেকের মানে কমেন্টগুলো আমার চোখে পড়েছে যে ভাইয়া আর পারছি না, হতাশ। মানে তোমাদের এই মেসেজগুলো দেখে লিটারালি আমি একটু বিরক্ত হয়েছি। কারণ কি জানো, এতবার বলছি যে এটাই তো শেষ সময়, আর কয়েকটা দিন এই হতাশাটা নিজেদের মধ্যে শক্তিতে রূপান্তর করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। যারা সত্যি চাও যে আমি পাবলিকিয়ান হব, যে কোনো উপায় আল্লাহ তুমি আমাকে কবুল করো, আমি আমার দায়িত্ব পালন করতে চাই, বাবা মার দায়িত্ব পালন করতে চাই, তোমাকে আরেকবার বলছি, শেষবারের মতো একটু কি করো, হতাশ হয় না। কালকে অনেকগুলো কমেন্ট দেখে আমি নিজেই, তোমাদের কমেন্ট দেখে আমি নিজেই মানে এরকম হয়ে গেছে যে মানে খুব বাজে অবস্থা অনেকেরই। তোমাকে বলছি, তুমি হতাশ না হয়ে শেষবার দিয়ে দাও, লাস্টবারের মতো একটু মনে একটু আনন্দ নিয়ে, আশা নিয়ে, স্বপ্ন নিয়ে একটু চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি তখন ভালো থাকবো যখন তোমরা কি করবা, তোমরা তোমাদের কাজগুলো ঠিকঠাক মতো পালন করবা। দেখো, তোমাদের জন্যই এই ফ্রি ক্লাস নিয়ে আসা, যেন তোমরা কি না হও, হতাশ না হও। সো আমরা তোমাদেরকে কন্টিনিউয়াস প্রসেসে তোমাদেরকে স্বপ্ন দেখানো ট্রাই করি, তোমরা যেন হতাশ না হও, সে অনুযায়ী আমরা তোমাদের পাশে থাকি সবাই। ওকে, জিএসটি অ্যাপ্লাই না করে ভুল করেছি। হ্যাঁ, অনেক বড় ভুল করেছো, কারণ পাবলিকিয়ান এইটা একটা লাইফে অনেক বড় ভূমিকা পালন করে, নিজের জীবনে বড় হওয়ার জন্য, নেটওয়ার্ক বিল্ড আপ করার জন্য, ঠিক আছে, কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য। তুমি দেশের বাইরে যাও আর দেশে থাকো, যেখানেই থাকো না কেন, যদি তুমি এই জিএসটিতে একটা সিট কনফার্ম করো, তাহলে এরপরে তোমার পড়াশোনা করতে ভালো লাগবে। দেখো, উদ্দেশ্যহীন তরিক কখনো গন্তব্য পৌঁছাতে পারে না। মনে করো তুমি জিএসটিতে চান্স পাইলা না, হ্যাঁ, তখন তুমি হতাশায় ভুগবা, একদম সমুদ্রের মাঝখানে পড়ে যাবা। আর যদি তুমি চান্স পাও, আমার কথা হচ্ছে তুমি এইখানে পড়ার দরকার নাই, তুমি এখানে চান্স পেয়ে এখানে কন্টিনিউ করো, পাশাপাশি দেশের বাইরের জন্য ট্রাই করতে পারো। ওকে, অথবা এখানে কোনো রকম একটা রেজাল্ট নিয়ে পাশাপাশি তুমি গভর্নমেন্ট জবের জন্য এখন থেকে প্রস্তুতি নিবা। আমি বললাম তো, যেই স্টুডেন্টটা এখন থেকে ইউনিভার্সিটি মানে পাশাপাশি পড়াশোনার পাশাপাশি অনার্সের পাশাপাশি এখন থেকে সে যদি চাকরির প্রস্তুতি নেয়, 4 বছর পরে তার আর কিছু থাকবে না, সে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর যারা প্রস্তুতি নিচ্ছে না, সকল মেধাবী, তাদের চেয়ে অনেক এগিয়ে থাকবে। কথাটা সত্য। সো আজ থেকে 4 বছর পরে যখন তুমি অনার্স কমপ্লিট করবা, মাস্টার্স কমপ্লিট করবা, তখন দেখবা এই যে আজকে তোমরা সবাই একসাথে প্রস্তুতি নিচ্ছ না, তখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধু, জগন্নাথের বন্ধু, জাহাঙ্গীরনগরের বন্ধু, সবার অবস্থান আবার সেম। প্রত্যেকে তাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করেছে বা একটা ডিগ্রি নিয়েছে, বাট আফটার 4 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স প্রত্যেকে আবার তোমরা এইরকম একটা লেভেল ফিল্ডে আইসা পড়বা, যেখানে সমান, সবার অবস্থা সমান। সো মন খারাপ করার কিছু নাই। আমার কথাগুলো তোমার আজ থেকে 4 বছর পরে মনে পড়বে, আমার কথাগুলো তোমার 4 বছর পর মনে পড়বে। দেখবা তুমি ঢাকার বাইরের একটা বিশ্ববিদ্যালয়ে পড়েছ, তোমার কোনো ফ্রেন্ড ঢাকায় পড়েছে, বাট আফটার কমপ্লিট ইউর গ্র্যাজুয়েশন সবার সিচুয়েশন সমান। এর মধ্যে যারা এখন থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে চাকরির জন্য, মানে আগ থেকে একটু প্র্যাকটিস করে রেখেছে, তারা এগিয়ে থাকবে, সে যেই বিশ্ববিদ্যালয়ে হোক না কেন। সো টেনশন করো না, ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করছি। আজকে আমরা কিছু প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করব। আর অবশ্যই আমাদের জিএসটি ব্যাচ খুব শীঘ্রই শুরু হচ্ছে, ব্যাচ 2, তোমরা ওখানে ভর্তি হয়ে যাবো। ওকে, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, এটি কোন শ্রেণীর বাক্য? দেখি উত্তর দাও, সবাই দাও। বিপদে মোরে রক্ষা করো, এটি কোন শ্রেণীর বাক্য?
সবাই যারা ক্লাসে উপস্থিত হয়েছ প্রত্যেকে অন্যদেরকে মেনশন করো এবং অবশ্যই প্রত্যেকে লাইক রিয়েক্ট দাও যেন ক্লাসটি অন্যদের কাছে দ্রুত পৌঁছায়। ওকে, সবাই 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 উত্তর দাও। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। সবাই উত্তর দাও। সিও উত্তর দাও না, এটা সি কেমনে হয়, গ কিভাবে হয়, দুই একজন ওইটা উত্তর দাও। এর চেয়ে সহজ প্রশ্ন হতে পারে? বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, এ নহে মোর প্রার্থনা। এই বাক্যে কোনো কমা নেই এবং ও আর তবে তারপর তথাপি কিন্তু অথচ বরং কোনো সংযোগমূলক অব্যয় নেই। সাপেক্ষ সর্বনাম কোনগুলো? যে সে যা তা যা যিনি তিনি যখন তখন যেমন তেমন যেই না অমনি, এই ধরনের কোনো সাপেক্ষ সর্বনাম নেই। তাইলে সংযোগমূলক অব্যয় নাই, সাপেক্ষ সর্বনাম নাই, তাহলে এইটা একটা মাত্র ভাবের বাহন, একটা মাত্র বাক্য। তাহলে এটা ডেফিনেটলি কি বাক্য বলো? সরল বাক্য। বাক্য যত বড়ই থাকুক না কেন মনে রাখবা, যদি সংযোগমূলক অব্যয় না থাকে এবং সাপেক্ষ সর্বনাম না থাকে, কেউ কার উপর সরাসরি ডিপেন্ড না করে, তখন সেটা সরল বাক্য। তখন সেটা কি বাক্য? সরল বাক্য। বুঝতে পেরেছ? তাহলে আজকের এটা হলো সরল বাক্য। মনে রাখবা, একটি সমাপিকা ক্রিয়া এবং একটি উদ্দেশ্য থাকলে তাকে আমরা সরল বাক্য বলবো। একটি বাক্যের সবচেয়ে প্রয়োজনীয় অংশ হলো কি? একটা বাক্যের সবচেয়ে প্রয়োজনীয় অংশ কি? দেখি তোমরা উত্তর করো। একটি বাক্যের সবচেয়ে প্রয়োজনীয় অংশ কোনটি? একটি বাক্যের সবচেয়ে প্রয়োজনীয় অংশ কোনটি? ইয়াস, একটি বাক্যের সবচেয়ে প্রয়োজনীয় অংশ ক্রিয়া। কারণ শুধু ক্রিয়া দ্বারা তুমি বাক্য গঠন করতে পারবা। অনেক সময় মানে বাক্যের সাবজেক্ট উল্লেখ থাকতে পারে, কর্তা উল্লেখ থাকতে পারে। আমরা বললাম যাও, তারপরে আমরা ইংরেজিতে বলি না ডু, মানে কি করো। সো আমরা বললাম এই কাজটি তুমি করো, না বললাম করো, আসো, চলে যাও, যাও, এই টাইপের। তো সবচেয়ে একটা বাক্যের ইম্পর্টেন্ট পার্ট হলো ক্রিয়া। একটা বাক্যের ইম্পর্টেন্ট পার্ট হলো ক্রিয়া। ইংরেজিতে ভার্ব দিয়ে ডিরেক্ট কি হয়? সেন্টেন্স হয়। অনেক সময় সাবজেক্ট কি থাকে? উজ্জ থাকে, মেনশন করা থাকে না। তাহলে একটা বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ক্রিয়া, কারণ ক্রিয়া ছাড়া বাক্য হয় না। অনেক সময় ক্রিয়া কি থাকে? উজ্জ থাকে। তোমার কাছে মনে হচ্ছে এখানে তো ক্রিয়া নাই, জানো তুমি এইভাবে বললা ভাইয়া ইনি, ইনি আমার, উনি, ইনি আমার, উনি। তাহলে এই বাক্যের ডিরেক্ট কোনো ক্রিয়া উল্লেখ নেই, বাট আমি ধরে নিলাম ইনি তোমার উনি হয়, ইনি তোমার উনি হয়। ওকে, তাহলে একটা বাক্যের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো ক্রিয়া। নেক্সট, আমি এসেছি কারণ তোমাকে নিয়ে যাব। বাক্যটি কোন ধরনের বাক্য? আমি এসেছি কারণ তোমাকে নিয়ে যাব। সবাই আমি এসেছি কারণ তোমাকে নিয়ে যাব। সবাই 3 নাম্বার প্রশ্নের উত্তর দাও সবাই। আমি এসেছি কারণ তোমাকে নিয়ে যাব, 3 নাম্বার বাক্যের উত্তর দাও। মনে রাখবা, আমি এসেছি এটা একটা বাক্য, তোমাকে নিয়ে যাব আরেকটা বাক্য। এই কারণ দ্বারা কি করেছে? যুক্ত করেছে। মনে রাখবা, একাধিক স্বাধীন বাক্য যখন এবং ও আর তবে তারপর তথাপি কিন্তু অথচ কারণ এই ধরনের সংযোগ দ্বারা কি করা হয়? অ্যাটাচড করা হয় অথবা আলাদা করা বুঝায়, তখন আমরা সংযোগ বিয়োজক অথবা সংকোচন বুঝায়, তখন আমরা তাকে বলবো কি? যৌগিক বাক্য। তখন আমরা তাকে কি বলবো? যৌগিক বাক্যে। ওকে, মনে রাখবা, জটিল বাক্য কোনগুলো মনে আছে? সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত থাকবে। যেমন যখন তুমি ডাকবে তখন আমি আসব। যেই না আমি মানে স্টেশনে পৌঁছলাম অমনি ট্রেনটি ছেড়ে দিল, এই যেই না অমনি। যদি তুমি ডাকো তবে আমি আসবে, যদি তবে, এগুলো হলো কি বাক্য? জটিল বাক্য। তাহলে জটিল বাক্যে কি থাকে? সাপেক্ষ সর্বনাম। কোনগুলো? ক্লাসে লিখে দিয়েছি, যে সে যা তা যিনি তিনি যখন তখন, এগুলো হলো সাপেক্ষ সর্বনাম। ওকে, নেক্সট, নিচের কোন বাক্যটি শুদ্ধ? দেখি পারো কিনা। নিচের কোন বাক্যটি শুদ্ধ? সবাই
নিচের কোন বাক্যটি শুদ্ধ? নিচের কোন বাক্যটি শুদ্ধ দেখি পারো কিনা সবাই? সবাই একটু ট্রাই করবা। নিচের কোন বাক্যটি শুদ্ধ? 4 নাম্বার উত্তর দাও। নিচের কোন বাক্যটি শুদ্ধ? ইয়াস, তাহলে লক্ষ্য করে কি কলেজ, এই যে চলাকালীন সময়ে এটা ভুল, চলাকালীন সময়ে এটা হলো ভুল। ওকে, তারপরে লক্ষ্য করো হর্ন, এটাও ভুল, কারণ এটা ইংরেজি শব্দ, ইংরেজি শব্দে হর্ন কখনো এভাবে হবে না। ওকে, ইংরেজি শব্দে হর্ন কখনো এভাবে হবে না। তাহলে লক্ষ্য করো, তাহলে এটা ভুল, চলাকালীন সময়ে ভুল, হর্ন ভুল। কলেজ চলাকালীন সময়ে, এখানে চলাকালীন আছে, তাহলে এটাও ভুল। ওকে, তারপরে লক্ষ্য করো, আমরা বলেছি তাহলে কলেজ চলাকালীন হর্ন বাজানো নিষেধ, এখানে বলছে চলাকালীন, হর্ন ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হলো এটা, সঠিক উত্তর এটা। ওকে, তারপরে আসো কলেজ, কলেজ সময়ে হর্ন বাজানো নিষেধ, কেমন এই বিষয়টা কেমন হলো? কলেজ সময়ে, এটা তো বাক্য কি সম্পূর্ণ বাক্য না, মিনিংফুল কোনো সেন্টেন্স না, তাহলে এটা হবে না। তাহলে আজকে সঠিক উত্তর হলো গ, সঠিক উত্তর কি গ। নেক্সট, বুঝছো সবাই? সঠিক উত্তর গ, কারণ কলেজ সময়ে কিছু হইলো হয় না, মিনিংফুল না। কোনটি সঠিক? আইন অনুসারে তিনি এই কাজ করতে পারেন না, আইন অনুসারে তিনি এই কাজ করতে পারেন না। না, দেখি তোমরা পারো কিনা। 5 নম্বরের সঠিক বাক্যটি বলো। স্টুডেন্ট তো 500-এর উপরে হওয়ার কথা, 400-এর উপরে কেন? প্রত্যেকে 400 জন সবাই লাইক রিয়েক্ট দাও, তাহলে অন্যরা বুঝতে পারবে ক্লাস হচ্ছে। ওকে, চান্স পাওয়ার পর ভাইয়ের এই ক্লাসের কথা মনে থাকবে যে ভাইয়া বলেছিল আমি এই দিনে যদি আরেকটু প্রস্তুতি নেই সফল হব। ওকে, তাহলে এটা কোনটা সত্য? তাহলে মনে রাখবা আইন অনুসারে বলার দরকার না, আইনগতভাবে বলার দরকার না, আইনগত বলার দরকার না, এটা সব ডিরেক্ট অভিজাত এবং সঠিক শব্দ হলো আইনত, আইনত, আইনত। হ্যাঁ, এটাই সঠিক উত্তর, সবসময় মুখস্থ রাখবা এটা। ইউনিভার্সিটির জন্য, চাকরির জন্য, যে কোনো পরীক্ষার জন্য আইনত মনে রাখবা, আইন অনুসারে, আইনগতভাবে, এগুলো সব ভুল কথা। স্ট্যান্ডার্ড কথা হলো আইনত, স্ট্যান্ডার্ড কথা হলো কি আইনত, এগুলো হলো অপপ্রয়োগ। আর শুদ্ধ প্রয়োগ হলো আইনত, আইন অনুসারে হলো অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ হলো কি আইনত, আইনত। খুবই সুন্দর না কথাটা? কথাটা মুখস্থ হলে দেখবা নিজের প্র্যাকটিস করতে ভালো লাগবে। নেক্সট, কোন বাক্যটি শুদ্ধ দেখি পারো কিনা? কোন বাক্যটি শুদ্ধ? দেখি পারো কিনা, 6 নম্বরের উত্তর দাও সবাই। নাম্বার দিবা, কোনটা উত্তর দিচ্ছ সেটা তো তুমি জানো না। 6 দিয়ে তারপরে ক খ গ এভাবে উত্তর দিবা। ওকে, দেখি পারো কিনা।
আরে আল্লাহ, কেমনে এটা ভুল করো? এ দিচ্ছ কিভাবে? মেজরিটি এ দিচ্ছ কিভাবে? আল্লাহর গজব পড়ুক না বিচার করুক। ইয়ে বলছিল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলছে আপনাদের উপর আল্লাহর গজব পড়ুক, তো তোমাদের উপর পড়ুক। যাই হোক, তিনি সস্ত্রীক সস্ত্রীক কুমিল্লা থাকেন, মানে স্ত্রী সহ কুমিল্লা থাকেন। তো এটা বলছি না, শুধু স মানি সহ, আর শয়ের নিচে বফলা মানি নিজ নিজ, তাহলে স্ত্রী কি আরেকজনের হয়? তিনি সস্ত্রীক কুমিল্লা থাকেন মানে নিজের স্ত্রী সহ কুমিল্লা থাকেন, তো স্ত্রী কি কখনো আরেকজন হয়? বুঝাইছে স্ত্রী সহ, স্ত্রী সহ। 100% ছয়ের উত্তর ক, মানে এটা হলো পরকীয়ার স্টাইল আর কি। তাহলে সস্ত্রীক, এই সস্ত্রীক মানে স্ত্রী সহ বুঝাইতে স হবে। আরে আল্লাহ রে, এটা কতবার পড়াইছি, 100 বার বলেছি, 100 বার বলেছি এটা, তারপরে ভুল করলাম। ঘটনাটি শুনে সকলে আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হয়ে গেল না, এই আশ্চর্য, হ জাতীয় ক্রিয়াপদের পূর্বে আশ্চর্য হয় না। ঘটনাটি শুনে সবাই আশ্চর্যান্বিত হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল। ওকে, সবাই তাহলে কি বলছে, এটাকে কোন বাক্যটি শুদ্ধ বাক্য বের করতে বলেছে? ওকে, শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধিশালী, সমৃদ্ধি বলছে, সমৃদ্ধ বলে নাই, মনে রাখবা। সমৃদ্ধ হলো বিশেষণ, সমৃদ্ধ হলো বিশেষণ। ওকে, সমৃদ্ধ হলো বিশেষণ, আর সমৃদ্ধি, সমৃদ্ধি হলো বিশেষ্য। সমৃদ্ধি হলো কি? বিশেষ্য। তাহলে সমৃদ্ধ হলো বিশেষণ, মনে রাখবা। সমৃদ্ধশালী হয় না, কারণ সমৃদ্ধ তো নিজেই বিশেষণ। সমৃদ্ধশালী এটা ভুল, কারণ সমৃদ্ধ নিজেই বিশেষণ, তার সাথে আবার বিশেষণের সিম্বল যুক্ত করার কোনো প্রয়োজন নেই। বাট সমৃদ্ধি কি বলতো? সমৃদ্ধি হলো বিশেষ্য, সমৃদ্ধি এর সাথে শালী বসতে পারে, এবার এটা বিশেষণ, সঠিক। সমৃদ্ধি হলো নাউন, এটা মিলে অ্যাডজেক্টিভ, এটা মিলে কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে কি হলো? শিল্পায়নের সাহায্যে দেশ সমৃদ্ধিশালী, যদি লেখা থাকতো সমৃদ্ধশালী তাহলে ভুল, মনে রাখবা। এটা হলো সমৃদ্ধ হলো বিশেষণ, সমৃদ্ধি হলো বিশেষ্য, বিশেষ্যের সঙ্গে শালী শালী বসতে পারে, মনে রাখবা। বিশেষ্য প্লাস শালী ইকুয়াল টু বিশেষণ। তাহলে সবাই সকল, সকল আছে আবার বৃন্দ আছে। এক বাক্যে কয়বার বহুবচন হয়েছে? 2 বার। তাহলে সবাই সকল শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন, মনে রাখবা। সবাই শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন সঠিক ছিল, অথবা সবাই সকল শিক্ষক উপস্থিত ছিলেন। এক বাক্যে 2 বার বহুবচন ব্যবহার করেছি, এটা ভুল। এক বাক্যে 2 বার বহুবচন ব্যবহার করেছি, এটা ভুল। তাহলে আজকের সঠিক উত্তর হলো গ, মেজরিটি ভুল করেছ, মেজরিটি ভুল করেছ। হয়েছে? এটা কোনো কথা? এই আশ্চর্য, এই হয়ে গেলাম, এটা পড়াই নাই, স্বস্তিক পড়াইছি না, বৃন্দ সকল এক জায়গায় আছে, পড়াইছি না। তাহলে এবার বুঝো তোমাদের অবস্থান কোন জায়গায়। একদম সবাই বলো যারা আমার ক্লাস করেছো, এটা ক্লাসে পড়াইছি, ফ্রি ক্লাসে পড়াইছি, ক্লাসে পড়াইছি, ফ্রি ক্লাসে পড়াইছি, ক্লাসে পড়াইছি, ফ্রি ক্লাসে পড়াইছি, আর কি? তারপরে ভুল করলাম। এইটা যদি আজকে ঢাকা ইয়াতে ওই যে জিএসটিতে চলে আসতো, তাহলে কি করবা? এটা বিষয় হইল? কত সহজ সহজ ভুল তোমাদের মাথায় থাকে না, মেজরিটি এটা ভুল করে বসে আছো। হইল? হয়েছে আমারটা, 2-1 জনের হয়েছে। আকাঙ্ক্ষা স্বায়ত্তশাসন মুমূর্ষ বানান আয়ত্ত করা কঠিন নয়। এ বাক্যে ভুল বানানের শব্দ সংখ্যা কয়টি? সবাই দেখি পারো কিনা, কার কতটুক শক্তি দেখি। দেখি ভুল বানান কয়টি এখানে। কার সরল মন? সানজিদা আক্তার, তোর সরল মন, তোর মন নষ্ট হয়ে গেছে, গন্ধ চড়াচ্ছে, বলে আমার সরল মনে এত প্যাচ নাই। সবাই
কয়টা বলো তো? ইয়েস। তাহলে এখানে ভুল হলো 4টি। ভুল কয়টি বলো? 4টি। কি কি? এই আকাঙ্ক্ষা ভুল, সারা জীবন বহুবার লিখিয়েছি আকাঙ্ক্ষা, ক্ষীয় আকার আকাঙ্ক্ষা। স্বায়ত্ত শাসন ভুল। স্বায়ত্ত শাসন হলো নিজের শাসন, সহযোগ আয়ত্ত যোগ শাসন, তাহলে এটা হলো স্বায়ত্ত শাসন। বফলা হলো শুধু শয়ের সাথে, আর কোথাও বফলা নাই। মুমূর্ষ, এখানে 3টা ভুল হয়েছে, 3টা। এখানে ময় রস্যকার নাই, তাহলে মুমূর্ষ বানান কি? এটা হলো এরকম মূর্ষ, রস্যকার দীর্ঘকার রস্যকার, মুমূর্ষ রস্যকার দীর্ঘকার রস্যকার, মুমূর্ষ এটা। হ্যাঁ, আয়ত্ত বানান কি? আয়ত্ত এইভাবে না, আয়ত্ত বানান হলো আয়ত্তাধীন বলতেও ভুল, শব্দটা শুধু হলো আয়ত্ত। ওকে, তাহলে কয়টা ভুল? 4টি ভুল। এখানে 4টি ভুল, এখানে 4টি ভুল। বানান সতর্কতা, শুধু আমার ক্লাসগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাইলে তো হয়ে যায়। কেন তোমাদের এই অবস্থা? ওকে, নেক্সট। মুমূর্ষ লোকটির সুষ্ঠু চিকিৎসা না হওয়ায় ব্যাধি মারাত্মক রূপ ধারণ করে। বাক্যটিতে বানান ভুলের সংখ্যা দেখি, এবার তো পারার কথা। বাক্যটিতে বানান ভুলের সংখ্যা দেখি। সবাই ট্রাই করো। পারো কিনা দেখি। তাহলে মুমূর্ষ ভুল, রস্য দীর্ঘ রস্য, মুমূর্ষ। সুষ্ঠ ভুল, সুষ্ঠ না, শব্দটা হলো সুষ্ঠু। চিকিৎসা না হওয়ায় ব্যাধি ভুল, ব্যাধি এভাবে ব্যাধি আকার হবে। হ্যাঁ, মারাত্মক রূপ ধারণে মূর্ধন্য হবে, ওকে। কয়টা ভুল হলো? 5টি, 4টি না 5টি? তাহলে ধারণে কি হবে? মূর্ধন্য হবে। বুঝছো না বুঝো নাই? সবাই বুঝছ? আর কি আছে বলো? মারাত্মক কি এভাবে? কি যেন বললাম? কে ফোন দিল? ফোনের দিকে তাকায় আবার শান্ত, এমনি ভুলে কল চলে গেছে। ওকে ওকে, মারাত্মক ভুল। কি ভুল? মারাত্মক কিভাবে? মারাত্মক তো এর সাথে রূপ কি কখনো এইভাবে? রূপও ভুল, তাহলে রূপ হলে এইভাবে রূপ। তাহলে মোট কয়টি ভুল? 6টি। মোট কয়টি ভুল? 6টি। ওকে, মুমূর্ষ, সুষ্ঠু, মারাত্মক, ব্যাধি, ধারণ, রূপ, মোট কয়টি ভুল বলো তো? 6টি। ঠিক আছে, এগুলো তো দেখা যায়। মুমূর্ষ, সুষ্ঠু, ব্যাধি, মারাত্মক কখনো বফলা দিয়ে দেখছো? রূপ কখনো এইরকম? রূপ দেখতেই তো বিশ্রী। ধারণ মূর্ধন্য, মনে রাখবা, সারা জীবন মনে রাখবা। ধরনে দন্তন্য, ধারণে মূর্ধন্য, ধরন দন্তন্য মুখস্থ রাখবা, ধরন দন্তন্য। নিচের কোনটি অর্ধস্বরধ্বনি? নিচের কোনটি অর্ধস্বরধ্বনি? সবাই ট্রাই করো। নিচের কোনটি অর্ধস্বরধ্বনি? নিচের কোনটি অর্ধস্বরধ্বনি?
নিচের কোনটি অর্ধস্বরধ্বনি? মনে রাখবো অর্ধস্বরধ্বনি কয়টি? 4টি। মনে আছে? অর্ধস্বরধ্বনি কয়টি? 4টি। অর্ধস্বরধ্বনি কয়টি? 4টি। মনে আছে? একটা হলো হ্রস্ব ই, আরেকটা হ্রস্ব উ, আরেকটা এ, আরেকটা ও। তাহলে কয়টা আছে? এই যে একটা হলো অর্ধস্বরধ্বনি, হ্রস্ব উ একটা, এ একটা, হ্রস্ব উ একটা, এ একটা। এখানে কোনটা উত্তর বলো? গ কিভাবে উত্তর? এ ওটা উত্তর। হ্রস্ব মানে কোনটি অর্ধস্বরধ্বনি? অর্ধস্বরধ্বনি হলো 4টি, হ্রস্ব ই, হ্রস্ব এ ও। এখানে দুইটা উত্তর। কোনটা কয়টা আছে উত্তর বলো? এই দুইটাই উত্তর, যেটা দিবা সেটাই, দুইটাই। তবে যদি এরকম দুইটা থাকে তাহলে 100% সেম উত্তর থাকলে তখন আগেরটা উত্তর দিবা। হ্যাঁ, যেটা দিবা সেটাই সঠিক, কারণ এটা আর কম মানে মন্দের ভালো না, এটা ডিরেক্ট দুইটাই উত্তর। ডিরেক্ট কয়টা উত্তর? দুইটা উত্তর। ওকে, তাহলে হ্রস্বস্বর হলো মানে সরি অর্ধস্বরধ্বনি হলো 4টি, আর হ্রস্বস্বর 4টি। হ্রস্বস্বর কয়টি বলো তো? 4টি। মনে আছে? কতদিন আগে পড়িয়েছিলাম হ্রস্বস্বর 4টি। হ্রস্বস্বর 4টি। হ্রস্বস্বর 4টি হলো সেটা একটা হলো অ, আরেকটা হ্রস্ব ই, আরেকটা হ্রস্ব উ, আরেকটা হলো রি। এই 4টা হলো হ্রস্বস্বর, এই 4টা হলো হ্রস্বস্বর। আর অর্ধস্বরধ্বনি হলো এই 4টি। অর্ধস্বরধ্বনি হলো এই 4টি। ওকে, মৌলিক স্বরধ্বনি হলো 60টি। মৌলিক স্বরধ্বনি 60টি। বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনিমূলের সংখ্যা কতটি? বাংলা ভাষায় বলেছি, বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনিমূলের সংখ্যা কতটি? সবাই দেখি, বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনিমূলের সংখ্যা কতটি? বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনি কয়টি? দেখি পারো কিনা। বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনিমূলের সংখ্যা কতটি? মনে রাখবা স্বরধ্বনি কয়টি? স্বরধ্বনি হলো 60টি। ব্যঞ্জন ধ্বনি কয়টি? ধ্বনি হলো 30টি। ওকে, অর্ধস্বর মানে হলো এটা ব্যঞ্জন না স্বর না, ব্যঞ্জন এবং স্বর উভয়ের মানে মধ্যে পড়ে হলো অর্ধস্বর। তাহলে লক্ষ্য করো, এটা হলো স্বরধ্বনি, আর এখানে বলছে বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনিমূলের সংখ্যা কতটি? কোথায়? বাংলা ভাষায়। তাহলে মনে রাখবা অর্ধস্বর কয়টি জানো? অর্ধস্বর হলো 4টি। এই 4টি স্বরের মধ্যেও পড়ে, ব্যঞ্জনের মধ্যে পড়ে। ওকে, এখন যদি বলে স্বরধ্বনি কয়টা? 4টা। ব্যঞ্জন ধ্বনি কয়টা? 30টা। অর্ধস্বর কয়টা? 4টা। ওকে, এবার আসো, যদি বলা হয় বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনিমূলের সংখ্যা কয়টি, তখন কোনটা যোগ হবে জানো? তখন এই দুইটা যোগ হবে, ব্যঞ্জন ধ্বনি এবং অর্ধস্বর। অর্ধস্বর ধ্বনি এটা ব্যঞ্জন মানে এগুলোর মধ্যে স্বর এবং ব্যঞ্জন উভয়ের সাউন্ড পাওয়া যায়। ওকে, তাহলে এই 30 আর 4টি মোট 34টি। মোট কয়টি? 34টি। তাহলে যদি বলা হয় বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনিমূলের সংখ্যা কয়টি? 34টি। কয়টি বলো? 34টি। ওকে, আর যদি বলা হয় বাংলা ভাষায় মোট ব্যবহৃত ধ্বনি কয়টি? ব্যবহৃত ধ্বনি বাংলা ভাষায় যদি বলা হয় ব্যবহৃত ধ্বনি কতটি? ব্যবহৃত ধ্বনি যদি বলা হয়, মনে রাখবা যদি বলা হয় ব্যবহৃত ধ্বনি, কি ধ্বনি বলো তো? ব্যবহৃত ধ্বনি যদি বলা হয়, ধ্বনি যদি বলা হয় তাহলে 7 7 আর 4 30 কত? 37। 37 আর 4 কয়টি? যদি বলা হয় ব্যবহৃত ধ্বনি, কি ধ্বনি বলো তো? যদি বলা হয় ব্যবহৃত ধ্বনি তখন হবে আবার এই 3টা মিলে একসাথে হবে, এই 3টা সবগুলো মিলে ব্যবহৃত ধ্বনি। কয়টি মোট বলো? 41টি। ব্যবহৃত ধ্বনি কতটি? 41টি। ওকে, ব্যবহৃত ধ্বনি 41টি। ছাদবাগান শব্দের ধ্বনিসমূহের উচ্চারণের স্থানসমূহ যথাক্রমে কোনটি? ছাদবাগান মানে এই যে ছাদবাগানের একটা আছে ছ, আরেকটা আছে দ, আরেকটা আছে ব, আরেকটা আছে গ, আরেকটা আছে দন্তন্য। এই বর্ণগুলো সিরিয়াল অনুযায়ী কোনটা সঠিক, কোনটা তালব্য, কোনটা কণ্ঠ, তালব্য, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। ওই যে 5 বর্গ আছে, 5 বর্গ অনুসারে মনে করো এটা কোন বর্গে আছে, ওটার নাম কি, ওটা ওই সিরিয়ালে কোনটা আছে, দেখি সঠিক উত্তর বের করো।
খুবই সুন্দর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং ক্রিয়েটিভ একটা প্রশ্ন। একটু মনোযোগ সহকারে দেখো, সবাই উত্তর দাও, সবাই সবাই উত্তর দাও। দেখো তোমরা যারা গুরুত্ব দিচ্ছ, তোমরা এই ইউনিভার্সিটিতে ভালো করবা, জিএসটিতে অনেকে গুরুত্ব দেয় না ভাই। গুরুত্ব না দিয়ে কি করবা? কয়েকটা দিন পর হতাশায় পড়ে যাবা, কেউ তোমার খোঁজও নেবে না। আজকে তোমার অনেক বন্ধু বান্ধবী, বাট এমন একদিন আসবে তোমার যখন অবস্থান থাকবে না, কেউ তোমার খোঁজ নেবে না। হ্যাঁ, এটাই সত্য কথা। তাহলে ছ হলো, ছ কি বলতো? ছ হলো চ, ছ, জ, ঝ, ইয়। এটা হলো তালব্য বর্ণ মানে তালু। তাহলে ছ হলো তালু, দন্ত না। তাহলে এই দুইটার মধ্যে উত্তর, ছ হলো তালু। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম, লক্ষ্য করো প্রথমটা কি তালু, ঠিক আছে। তারপরে ত, থ, দ, ধ, দন্তন্য, এটা হলো দন্ত, তালুর পরে দন্ত, এটাও ঠিক আছে। ওকে, তাহলে এটাও তালুর পরে দন্ত, দন্ত, ঠিক আছে। এবারে ব, প, ফ, ব, ভ, ম। ব কোন বর্গে আছে? ব হলো ওষ্ঠ বর্গে আছে, এখানে ওষ্ঠ, তাহলে এটাও ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। তারপরে গ আছে কোন বর্গে? কণ্ঠ বর্গে, ক, খ, গ, ঘ, ঙ, কণ্ঠের মধ্যে আছে, তাহলে এটা আছে কণ্ঠ, তাহলে কোনো দন্ত না, তাহলে শেষ। এবার আসো দন্তন্য কোন বর্গে? দন্ত বর্গে, এটা হলো দন্ত বর্গে, কণ্ঠ কিন্তু না। তাহলে সঠিক উত্তর কোনটা বলো? সঠিক উত্তর খ। সঠিক উত্তর কি? খ। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি বলো? এগুলো একটু চেষ্টা করতে হবে। অনেকে আছে এগুলো গুরুত্ব দেয় না ভাই, গুরুত্ব না দিলে এটা একদম তোমার বিষয়। আর তুমি অনেকে আবার ভাব দেখা, এগুলো তো আগে থেকেই পারি। তুমি আগ থেকে যদি পারতা তাহলে কি তুমি এই ক্লাসে আসতা? না, ভাব দেখা না। যতদিন তুমি সফল না হবা ততদিন কখনো নিজেরকে অহংকার ভাব করবা না, ভাব দেখাবা না। তোমার কোনো জায়গায় ল্যাকিংস আছে, সো শিক্ষকদের কথা একদম একদম 100% ফলো করো, ইনশাল্লাহ সফল হবা। ইনশাল্লাহ তুমি যদি আমার কথা মতো চলো সফল হবা, বিশ্বাস করো। এই আগামী কয়েকটা দিন তোমরা যারা, লক্ষ্য করো এখানে হাজার হাজার স্টুডেন্ট, শুধু আমাদের এডুকেশনে 10,000 বেশি স্টুডেন্ট আমরা পড়িয়েছি, বাট তারা আজকে কোথায়? সবাই তো এখন সিরিয়াস না, মাত্র 10% স্টুডেন্ট সিরিয়াস। সো তুমি এখন থেকে আবার একটু চেষ্টা করো, আবার আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ ভালো করবা। এরকম সুযোগ তার জীবনে আসবে না। 3 মাস পরে তোমাকে কেউ আর অনুরোধ করবে না, তোমার যোগ্যতা নাই, এই বাংলাদেশে তোমার জন্য আর কোনো সুযোগও বাকি থাকবে না। সো আর লেট করবে না প্লিজ, এখন থেকে পড়ো। নেক্সট, বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে কয়টি? দেখি কার কোনো বন্ধু নাই? এ বন্ধু নাই, এ বন্ধু খুঁজতেছে, নষ্ট হয়ে গেছে। দেখি এটা কারা? প্রিয়ন্তী বিশ্বাস, তোর কোনো বন্ধু নাই? সবাই সবাই আমি একটা সিকোয়েন্স পড়েছিলাম, মনে আছে? 6, 1, 4, 26, 7, 6, মনে আছে? পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন, 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 পূর্ণ, পূর্ণ, অর্ধমাত্রাহীন। ওকে, এখানে বলেছিলাম স্বরবর্ণ, হ্যাঁ, আর এখানে বলেছিলাম ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ। আমি একটা সিকোয়েন্স লিখে দিয়েছিলাম, মনে আছে? তাহলে আমরা বলেছিলাম যে, মনে আছে, পূর্ণমাত্রার স্বরবর্ণ, তাহলে লক্ষ্য করো পূর্ণমাত্রার স্বরবর্ণ, স্বরবর্ণ কয়টি? পূর্ণমাত্রার স্বরবর্ণ 6টি, অর্ধমাত্রার 1টি, মাত্রাহীন 4টি, পূর্ণমাত্রার ব্যঞ্জনবর্ণ 26টি, অর্ধমাত্রা 7টি, মাত্রাহীন 6টি। মোট পূর্ণমাত্রার বর্ণ হলো 32টি, মোট অর্ধমাত্রার বর্ণ হলো 8টি, মোট মাত্রাহীন বর্ণ হলো 10টি। ওকে, তাহলে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে, তাহলে পূর্ণমাত্রার বর্ণ হলো 32টি, অর্ধমাত্রা হলো 8টি, মাত্রাহীন হলো 10টি। তাহলে 32, 8, 10, 32, 8, 10। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হলো খ। সঠিক উত্তর কোনটা? খ। 32, 8, 10 আমি এগুলো পড়ে দিয়েছি। ওকে, 32, 8, 10, 6, 1, 4, 26, 7, 6। এবারে পড়বা
পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন, পূর্ণ, অর্ধমাত্রাহীন, স্বর্ণবর্ণ, ব্যঞ্জনবর্ণ, 6 1 4 26 7 6। ঠিক আছে। কোনটি অন্তঃস্বরাগম? সবাই কোনটি অন্তঃস্বরাগম? ছবিতে আসছিল। কোনটি অন্তঃস্বরাগম? অন্তঃস্বরাগম মানে শেষে স্বরবর্ণ আসবে। বাক্য থেকে বাক্য, বাক্য কয়জফলা, কয়জফলার আগে আগে কি আসছে? আগে আসছে কার আগে? যুক্ত বর্ণের আগে রস্বইকার আসছে। যুক্ত বর্ণের আগে যদি কি আসে? রস্বই অথবা রস্যও আসে, তাকে আমরা মধ্যস্বরাগম না বলে অপিনিহিতি বলবো। তাহলে কোরিয়া থেকে কইরা, পরেরটা আগে আসছে, পরের রস্বই আগে আসছে, এটা অপিনিহিতি। ধুলা ধুলো, আকার ছিল ওকার আসছে, হইছে, আকার ছিল ওকার হয়েছে, পরের বর্ণের স্বরবর্ণ চেঞ্জ হয়েছে, তাহলে প্রগত স্বরসঙ্গতি। আর সত্য থেকে সত্যি, সত্য, তয়জফলা সত্যি, তয়জফলার পরে একটা রস্বইকার আসছে, এটা হলো অন্তঃস্বরাগম। এটা কি? অন্তঃস্বরাগম, অন্তঃস্বরাগম, অন্তঃস্বরাগম। এটা হলো অপিনিহিতি। তাহলে আজকে সঠিক উত্তর অন্তঃস্বরাগম। এটা এই দুইটা হলো অপিনিহিতি। এটা হলো অপিনিহিতি, নিহিতি, অপিনিহিতি। ধুলা ধুলো, এটা হলো প্রগত স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি। স্বরচিহ্ন পাল্টাইলে স্বরসঙ্গতি হয়, পরেরটা পাল্টাইলে প্রগত, আগেরটা পাল্টাইলে পরাগত। আর যুক্ত বর্ণের আগে রস্বই অথবা রস্যই আসলে অপিনিহিতি হয়, পরের রস্বই আগে আসলে অপিনিহিতি হয়। নিচের কোন শব্দটির বানানে নত্যবিধির নিয়ম ব্যবহৃত হয়নি? নিচের কোন শব্দটির বানানে নত্যবিধির বিধানের নিয়ম ব্যবহৃত হয়নি? চোদ্দ নম্বর, নিচের কোন শব্দটি বানানে নত্যবিধির নিয়ম ব্যবহৃত হয়নি? নিজের কোন শব্দটির বানানে নত্যবিধির বিনিয়ম ব্যবহৃত হয়নি? হরিণ, রয়ের পরে রস্বই, তারপরে মূর্ধন্য, নিয়ম ব্যবহৃত হয়েছে। পূর্বাহ্ন, রেপ, তারপরে আকার হ, মূর্ধন্য, ঠিক আছে। কর্ণ, রেপের পরে মূর্ধন্য, ঠিক আছে। তাহলে অনু, এই যে এখানে কোনো রি র স কিছুই নাই, রি র স কিছুই নাই, এটা এমনিতে হয়েছে। ওকে, ওকে, বুঝতে পেরেছ? যারা পড়াশোনা করেছে, আমরা ক্লাস করেছে, তারা এগুলো, তাদের কাছে কিন্তু এগুলো একদম পানি। তাহলে এটা হলো গ, এটার কোনো রি র স নাই। নত্যবিধানের কোনটি নিত্য মূর্ধন্যস্ব বাচক শব্দ? কোনো নিয়ম ছাড়া মূর্ধন্যস্ব হয়েছে কোনটা? কোনো নিয়ম ছাড়া। আমরা জানি রি র এর পরে মূর্ধন্যস্ব হয়, টবর্গীয় বর্ণে মূর্ধন্যস্ব হয়, তাই না? পরি, অনু, ইতি ইত্যাদি উপসর্গের পরে কিছু উপসর্গ আছে, ওগুলোর পর কি হয়? মূর্ধন্যস্ব হয়। তাহলে লক্ষ্য করো, পরি, রয়ের পরে মূর্ধন্যস্ব হয়েছে, এটা নিয়মে পড়েছে। তৃষ্ণা, রিকারের পরে মূর্ধন্যস্ব হয়েছে, নিয়মে পড়েছে। বৃষ্টি, রেপের পরে মূর্ধন্যস্ব হয়েছে, নিয়মে পড়েছে। বাট ভাষা কিসের পরে? কোনো কিছুর পরেই না। তাহলে এটা হলো নিত্য মূর্ধন্যস্ব, স্বভাবতই মূর্ধন্যস্ব। এটাকে বলে স্বভাবতই মূর্ধন্যস্ব। ভাষা, মাসা, শটাসার, ষণ্ড, কষিত, পাষা, নিশু, পাষণ্ড, কষায়, কাষায়, কষ্ট, কাষ্ঠ, আভাস, ভাস্প, মুশি, কষ্ট। মনে আছে? তাহলে একটা নিয়মে পড়েছে, এটা নিয়মে পড়েছে, এটা নিয়ম পড়েছে, এটা কোনো নিয়মে পড়ে নাই। তো সঠিক উত্তর হলো গ। ওকে। গবেষণা কি ধরনের শব্দ? গবেষণা, গবেষণা কি ধরনের শব্দ? গবেষণা, এটা হলো ভাঙলে পাওয়া যায় গো যোগ এসনা, গো যোগ এসনা। হ্যাঁ, তাহলে গো মানি গরু, গো মানি গরু, আর এসনা মানি খোঁজা। তাহলে কোথায় কোথায় গবেষণা মানি বিশেষভাবে বিশ্লেষণ করা, কোন বিশেষ ব্যাখ্যা বিশ্লেষণ করা, আর এখানে আছে গরু খোঁজা। তাহলে মূল শব্দ আর ব্যবহৃত শব্দ কিনা অর্থগতভাবে ভিন্ন। তাহলে গরু খোঁজা মূল অর্থ হলো গরু খোঁজা, আর ব্যবহৃত অর্থ হলো গবেষণা, ব্যাপকভাবে বিশ্লেষণ করা, ব্যাখ্যা বিশ্লেষণ করা। তাহলে মূল অর্থের সাথে নতুন অর্থের কোনো মিল নাই। যদি একটু মিল না থাকে আমরা তাকে বলবো রূঢ়বারুড়ি শব্দ, আর যদি মিল থাকে আমরা তাকে বলবো যৌগিক শব্দ, আর যদি সমাসবদ্ধ শব্দ হয় আমরা তাকে বলবো যগরূঢ় শব্দ। তাহলে মিল নাই, রূঢ়বারুড়ি শব্দ। মূল শব্দের সাথে নতুন শব্দের মিল থাকলে যৌগিক শব্দ। যেমন মধু যোগ র, মধুর মিল আছে। মাস যোগ স্নিক, মাসিক, মাসের সাথে মাসিকের মিল আছে। সো আর মানে একবার সমাসবদ্ধ হইলে যগরূঢ় শব্দ।
খ্রিস্টাব্দ শব্দটি কোন কোন ভাষার শব্দের যোগে গঠিত হয়েছে? মুখস্থ মনে আছে? খ্রিস্টাব্দ কোন কোন ভাষার সংমিশ্রণে হয়েছে? খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ মুখস্থ, মিশ্র শব্দ। খ্রিস্টাব্দ কোন কোন ভাষার সংমিশ্রণে হয়েছে? তাহলে খ্রিস্টাব্দ এটা হলো ইংরেজি প্লাস তৎসম, ইংরেজি প্লাস তৎসম অনেকবার বলেছি। তাহলে মিশ্র শব্দগুলো একটু দেখে নিবা তোমরা। এই যারা এখন যারা আছো প্রায় নেয়ার আবার 450 বা 400 প্লাস স্টুডেন্ট, এবং তোমাদের সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি, এই তোমরা যদি আগামী কয়েকদিন, পরবর্তীতে এই ভিডিওটা তো হাজার হাজার স্টুডেন্ট দেখবে, তোমরা যদি আগামী কয়েকটা দিন কাজে লাগাও, তোমরা এখন যতজন উপস্থিত আছো ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি শুধু একটু আশাবাদী হও। তোমরা এই প্রত্যেকে চান্স পাওয়ার পর ভাইয়াকে মেসেজ দিও যে ভাইয়া আপনি বলেছিলেন যে এই কয়েকটা দিন কাজে লাগাইতে, আমি আজকে সফল হয়েছি। আমি বললাম তো তোমরা প্রত্যেকে তোমরা আজকে যারা এখানে আমার ক্লাসে আছো, জাস্ট আমি বলে দিলাম তুমি চান্স পাবা এবং তুমি বলবা, একদিন আমাকে বলবা যে ভাইয়া এই ক্লাসগুলো খুবই দরকার ছিল ইন্সপিরেশনের জন্য। তুমি ভাইয়াকে একটু মেসেঞ্জারে নক দিয়ে বলবা যে ভাই আমি চান্স পেয়েছি, কোথায় বলো তো? জিএসটিতে। আজকে জাস্ট তোমাদের জন্য বললাম, লাইফে কখনোই বললাম না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা যদি আগামী কয়েকটা দিন পরিশ্রম করো, তোমাদেরকে কেউ আটকাইতে পারবা না। পরিশ্রমটা করবা কিভাবে জানো? তুমি এভাবে ভাববা, আমি যদি কোথাও চান্স না পাই কেউ আমাকে মূল্যায়ন করবে না, আমি কোথাও চান্স না পাইলে আমার লাইফস্টাইল ভালো হবে না, আমি কোথাও চান্স না পাইলে আমি ভালো কাপড় চোপড় পরতে পারবো না, আমি কোথাও চান্স না পাইলে আমার পরিবারের হাল ধরতে পারবো না। এরকম ভাবে সিরিয়াসলি লাস্টবারের মতো ট্রাই করো। আমি আবারও বলছি, তোমার আজকে এই অনুভূতি এরকম কাজ করছে যে আমি ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ি নাই, না ভাই বোন, যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে ভালো কিছু করা যায়। এটা হলো নিজের উপর। মনে রাখবা, আজ থেকে 4 বছর পরে আবার মনে করিয়ে দিচ্ছি, তুমি 4 বছর পরে অনার্সের পরে এমন একটা ফিল্ডে এসে আবার নামবা, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যা, তুমিও তা, জগন্নাথতা, জাহাঙ্গীরনগরতা। সো ছোট করার কিছু নাই। তোমরা যারা উপস্থিত আছো প্রত্যেকে সফল হবা, বললাম তো প্রত্যেকে সফল হবা। হাল ছেড়ে দিয়েছে 90% প্লাস, হাল ছেড়ে দিয়েছে। তোমরা হাল ছাড়ো নাই, তোমাদেরকে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। ওকে, জাস্ট এটাই। অনেকে আবার আছে তোমাদের মধ্যে, অনেকে আছে এই যে বলি অনেক ইয়ে করি, চান্স পাওয়ার পর ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, হু আর ইউ? আই অলসো বলবো রিপ্লাই যে আই ডোন্ট কেয়ার ইউ। তুমি যেখানে খুশি সেখানে চলে যাও, কোনো সমস্যা নাই। চান্স পাও, আমাদেরকে জানাইলে খুশি হই। অনেক সময় হয়তো মেসেজ দিতে 3 দিন পরে রিপ্লাই দেই, কারণ আমার তো এই কাজ না ভাই, আমার আরো অনেক কাজ আছে। ওকে, সো জাস্ট খুশি হই অনেক সময় যে ভাই আমি চান্স পেয়েছি। এই যে এতদিন অনেক স্টুডেন্ট মেসেজ দিয়েছে, 10 দিন 15 দিন পরে এটার দেখছি যে ভাই আমি ভালো করেছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। তো জাস্ট এটাই বললাম যে তোমরা চেষ্টা করো, সফল হবা। ওকে, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? বৃষ্টি এলো, টাপুর টুপুর নদে এলো বান। ওকে, আর মনে রাখবা জীবনে কৃতজ্ঞ থাকবা মানুষের প্রতি, বড় হইবা। জীবনে কৃতজ্ঞ থাকবা মানুষের প্রতি, বড় হবা। ওকে, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? কুটকুট পিট পিট মিনমিন জি জি জিকিমিকি ঠা ঠা খা খা মর্মর টন টন ভন ভন, মনে আছে? ঘচা গছ, ভেউ ভেউ, ম্যাও ম্যাও, ঘেউ ঘেউ, এগুলো কোন ধরনের শব্দ? বলো বলো, এগুলো কোন ধরনের শব্দ? এগুলোকে বলে ধনাত্মক শব্দ। এগুলো দ্বিরুক্ত শব্দ, এর মধ্যে যেগুলোতে সাউন্ড থাকে, আওয়াজ থাকে, অনুভূতি থাকে, সেগুলোকে বলে ধনাত্মক শব্দ। আবারও বলছি, দ্বিরুক্ত শব্দ 3 প্রকার: শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, আরেকটা অনুকার দ্বিরুক্তি। ওই অনুকার দ্বিরুক্তির মধ্যে অনুকার দ্বিরুক্তির অপর নাম হলো ধনাত্মক শব্দ বা ধনাত্মক অব্যয়। ওকে, কুটকুট পিট পিট মিনমিন ঝি ঝি ঝিকিমিকি ঠা ঠা খা খা মরমর ভন ভন টন টন, তাহলে এগুলো হলো ধনাত্মক অব্যয়। ওকে, পথে পথে কোন ধরনের শব্দ নয়? খুবই মানে সুন্দর একটা শব্দ, কোন ধরনের শব্দ নয়? এরকম প্রশ্নের উত্তর দাও নাই, বাট তুমি যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে পারবা। দোয়া করবেন ভাইয়া, সেকেন্ড টাইম আবার পরীক্ষা দিব। আমি দোয়া করি তুমি এই বছরে চান্স পাও, বাট যদি চান্স না পাও সেকেন্ড টাইম তো অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা, সেটা পরের বিষয়। আগে এইবারই চান্স পেয়ে যাও, ঠিক আছে? সেকেন্ড টাইম তো বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট আমাদের কাছে আসবে। তুমি দেখবা, তুমি এট এ টাইম
দেখবা আমাদের ব্যাচে কত স্টুডেন্ট, সেকেন্ড টাইম বাংলাদেশের সব কোচিং মিলে যা স্টুডেন্ট পড়ায় আমরা তার চেয়ে বেশি পড়াই। সো তুমি কোনোভাবেই মানে এইবার মিস করবা না, এইবার তুমি সফল হয়ে যাও, তুমি আর সেকেন্ড টাইম আসার দরকার নেই আমাদের কাছে, আমি ক্লাসে। ওকে, পথে পথে, তাহলে পথে পথে দ্বিরুক্ত শব্দ, ইয়েস পথে পথে একটা দ্বিরুক্ত শব্দ, তাহলে পথে পথে একটা শব্দ দ্বৈত, একটা শব্দ কয়বার আসছে? দুইবার। শব্দ দ্বৈত আর দ্বিরুক্ত একই কথা, সত্যি। পদই ধনাত্মক শব্দ, এই 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 কি হলো, এটা হলো পদ দ্বৈত, পদ দ্বৈত কি হয়েছে? পদ, শান্ত তুমি নষ্ট করে দিচ্ছ আমার প্রশ্ন। ওকে, তাহলে পথে পথে কি দ্বিরুক্ত শব্দ? ইয়াস। শব্দ দ্বৈত? ইয়াস। পদ দ্বৈত? ইয়াস। ধনাত্মক শব্দ? না, পথে পথে কখনোই ধনাত্মক শব্দ না। তাহলে শব্দের উত্তরটা হলো এটা, ধনাত্মক নয়। পথে পথে কোন ধরনের শব্দ নয়? এটা ধনাত্মক নয়, এটা শব্দের দ্বিতীয় হয়েছে পদের, কারণ এটাতে বিভক্তি আছে। বিভক্তিযুক্ত শব্দ একাধিকবার আসলে তাকে বলে পদের দ্বিরুক্তি। একটা শব্দ দুইবার আসলে তাকে বলে দ্বিরুক্ত শব্দ। একটা শব্দ দুইবার আসলে তাকে বলে শব্দ দ্বৈত হয়। একটা শব্দ দুইবার আসছে, এটা আবার পদের দ্বিরুক্তি হয়। মানে এটা যদি বলে দ্বিরুক্তি কোন শব্দ, এটা কার দ্বিরুক্তি? এটা পদের দ্বিরুক্তি অথবা পদার্থক, তাহলে এটাও সঠিক। শব্দ একটা শব্দ কয়বার? দুইবার, তাহলে এটাও শব্দ দ্বৈত। এটা একটা শব্দ কয়বার? দুইবার, তাহলে দ্বিরুক্ত শব্দ, এটাও সঠিক। তাহলে সঠিক না কোনটা? ধনাত্মক শব্দ। ধনাত্মক হইতে হইলে কি হইতে হয় বলতো? মানে কোন আওয়াজ বা অনুভূতি থাকতে হয়। ওকে, কোনটি সমষ্টিবাচক শব্দ? নয়, কোনটি সমষ্টিবাচক শব্দ নয়, মানে বহুবচন না। কোনটা দেখি পারো কিনা? কোনটি সমষ্টিবাচক শব্দ নয়? কোনটি সমষ্টিবাচক শব্দ নয়? কোনটি সমষ্টিবাচক শব্দ নয়? আবলিগুচ্ছ দাম নিকর পুঞ্জমালা রাজি রাশি নিচয়, বস্তুর বহুবচনে বসে। আবলিগুচ্ছ দাম নিকর পুঞ্জমালা রাজি রাশি নিচয়, তাহলে নিকর নিচয়, আবলিগুচ্ছ দাম নিকর পুঞ্জমালা রাজি রাশি নিচয়, ওটা আছে, দামও আছে, বস্তুর বহুবচনে ব্যবহার হয়। কিন্তু এই কুল তো হলো নদীর কুল, এটা তো বচনে না, নদীর কুল, নদীর কুল। ওকে, এই কুল হলো নদীর কুল, আর যদি হইতো এটা এইরকম কুল, কুল, তাইলে বহুবচন, বাট এটা কয় দীর্ঘকার কুল, এটা হলো নদীর কুল। তাহলে আজকে সঠিক উত্তর হলো গ। কোনটি সমষ্টিবাচক শব্দ নয়? কুল কোন সমষ্টিবাচক শব্দ নয়, মনে রাখবা। এই কুল মানে বংশ বা জাতি বোঝায়, বাট এই কুল মানে নদীর কুল, তাহলে এটা তো বহুবচন না। এই কুল মানে পুরো বংশকে বোঝায়, জাতকে বোঝায়, বহুবচন বাচক শব্দ। গণ বৃন্দ মণ্ডলী বর্গ, গণ বৃন্দ মণ্ডলী বর্গ, ওগুলো কার ক্ষেত্রে বসে? উন্নত প্রাণীর ক্ষেত্রে কি বসে মনে আছে? বচনগুলো মনে আছে তোমাদের? তাহলে লক্ষ্য করো, এই কুল হলো এটা বহুবচন না, কয় দীর্ঘকার কয় রসুকার কুল হইলে বহুবচন। ওকে, এই কুল ব্যক্তির ক্ষেত্রেও বসে, আবার বস্তুর ক্ষেত্রেও বসে। মানবকুল পক্ষীকুল হতে পারে। আর গণ বৃন্দ মণ্ডলী বর্গ শুধু উন্নত প্রাণীর বহুবচনে বসে। বুঝতে পেরেছো সবাই? ওকে, সবার বলো তো সবগুলো হয়েছে কার কার? সবগুলো হয়েছে কার কার? সবগুলো হয়েছে কার কার? কুলে আটকে গেলাম, এটা কোনো কথা? সবগুলো হয়েছে কার কার? ওকে, সো তোমাদের উদ্দেশ্যে বলছি, ফ্রি ক্লাস বাংলাটা আজকে শেষ, পরবর্তীতে দেখা হবে পেইড ক্লাসে। তোমরা যারা মানে জিএসটি 2-তে ভর্তি হবা, 2.0 ব্যাচে ভর্তি হবা, ওইখানে আমি ক্লাসগুলো নিব। ওখানে তোমরা কি পাবা? মানে রেকর্ডেড সব ক্লাস পাবা, আবার তোমরা লাইভ ক্লাস, কোশ্চেন সলভ ক্লাস, এরকম সলভ ক্লাসগুলো পেয়ে যাবে টপিক ভিত্তিক, যে 3-4টা করে টপিক দিব, এই টপিকের উপর আজকে ক্লাস হবে, ওগুলো সলভ ক্লাস পাবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, নিজে পড়ো, কারো উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজে পড়ো। আগামী কয়েকটা দিন যদি অনেক বেশি পরিশ্রম করো, ইনশাল্লাহ তুমি সফল হবা।
মনে রাখবা শুধু একটা কথা, আজকে এতদিন পরিশ্রম করলে আবার তুমি খালি হাতে বাসায় যাচ্ছ, নিজের কাছেও তো খারাপ লাগবে। লাইফে বড় হওয়ার জন্য অনার্সের একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট থেকে পড়া, পাবলিক থেকে পড়া, এটা অনেক বড় অবদান। লাইফে বড় হওয়ার জন্য এটা একটা পায়ের নিচে মাটি, মনে রাখবা শক্ত ভূমিকা পালন করবে। ওকে, এবং মানুষের সাথে বসবা, তুমি যে একটা স্টুডেন্ট এটা ফিল করবা অনার্স জীবনে গিয়ে। বহু বৈচিত্র্যময় পরিবেশে তুমি যাবা, বহু মানুষের সাথে মিশবা, বহু কালচারের মানুষের সাথে মিশবা, মানে সব কিছুই নতুন পাবা, নতুন পরিবেশের সাথে কোপ আপ করবা। সো এই যে একটা বৈচিত্র্যময় পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া, নিজেকে নিজের উন্নতি সাধনের জন্য চেষ্টা করা, এইভাবে একদিন একটু একটু করে চেষ্টা করতে করতে তোমার জীবনে অনেক পরিবর্তন আসবে, তোমার জীবনে অনেক উন্নতি আসবে। তুমি পড়াশোনা করতে পারবা, নিজের দায়িত্ব পালন করতে পারবা, পাশাপাশি বাবা মার দায়িত্ব পালন করতে পারবা, পরবর্তী প্রজন্মের দায়িত্ব পালন করতে পারবা। সো তুমি বসে থেকো না, সর্বোচ্চ চেষ্টা করো, ইনশাল্লাহ তোমরা সফল হবা। আর যারা পেইড ব্যাচে আছো ওখানে দেখা হবে, যারা ভর্তি হবা তাদের সাথে দেখা হবে, আর এমনিতে ফ্রি ক্লাসে আবার কখনো দেখা হয়ে যেতে পারে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আবারও বলছি, চেষ্টা করো, হাল ছেড়ো না, আল্লাহ তোমার জন্য কিছু রেখেছেন। সো যারা হতাশাগ্রস্ত, যারা ডিপ্রেশনে আছো, তাদেরকে আমি পছন্দ করি না, কারণ এখনো সময় যায় না। যেহেতু একটা অপশন আছে, ট্রাই করো। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।